নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির, আন্ডারগ্রাউন্ডে অপতৎপরতা করলে কোনো ছাড় নয়, দেশ টিভিকে আইনমন্ত্রী। তারা যদি আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো সন্ত্রাস করার চেষ্টা করে সেটার জবাব আইনি দিক দিয়ে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি। কারফিউ আরও শিথিলে স্বাভাবিক সূচিতে ফিরল অফিস আদালত, মার্চ ফর জাস্টিস ঘিরে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ফেসবুক টিকটক খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ, বিটিআরসিতে ব্যাখ্যা দিবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। রিয়াসহ 4 শিশুর নিহতে তদন্ত চেয়ে হাইকোর্টে রিট, বিচারপতির অসুস্থতায় হচ্ছে না শিক্ষার্থীদের ওপর গুলি বন্ধের শুনানি। এবং ইরানে তেহরানে আবাসস্থলে গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া, ইসরায়েলকে দোষারোপ তেহরানের। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি অরিন ইশরাত। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও সরাসরি চলে যাচ্ছি সেখানে। তো মাছের কি দাম আমাদের মৎস্য চাষিরা সেটা জানতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার ফলে সমুদ্রেও যারা মাছ ধরেন তারাও কিন্তু সেখানে বসে যোগাযোগ করতে পারেন এবং বাজারের কি অবস্থা সে খবরটা প্রত্যন্ত অঞ্চল থেকেও নিতে পারেন এবং সমুদ্র থেকেও নিতে পারেন। সে ব্যবস্থাটাও করে দিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে আমরা ইলিশ উৎপাদনে প্রথমে আমরা 1 নম্বরে আছি, তেলাপিয়া উৎপাদনে 4র্থ। তাছাড়া আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর যত অনাবাদি জমি আছে এবং যে সমস্ত জলাভূমি মানে হেজে মজে পড়ে আছে সেগুলি পরিষ্কার করে সেখানে মাছ উৎপাদন করা, আর এবং এতে কিন্তু সুফল পাওয়া যায়। আমি আমার নিজের কথা বলি, আমাদের পূবের বিল এবং দাঁড়িয়ারকুল, সেখানে আমাদের কিছু সম্পত্তি রয়েছে। অনেক জমি অনাবাদি পড়েছিল প্রায় 30-40 বছর। আমি উদ্যোগ নিই, আমার বাড়ি আমার খামার, এই যে একটা প্রকল্প আমরা নিয়েছি, সেখানে একটা সমিতিও আমরা করেছি, দাঁড়িয়ারকুল সমিতি। আমি তার উপদেষ্টা হিসেবেও আছি। আমি আমার নিজের থেকে 9 বিঘা জমিও দিয়ে দিয়েছি সেখানে, এবং এই অনাবাদি জমিগুলি সমস্ত পরিষ্কার করে আবাদ করা হলো। সেখানে যেমন ধান চাষও হলো, আর যেগুলো উচ্চ জমি সেখানে তরি তরকারি, আর যেখানে জলাভূমিগুলি ছিল সেখানে মাছের চাষ। প্রথমবার আমরা 200 মনের মতো মাছ পাই, 120 মন, 10-20 মন এরকম পাওয়া গেছিল। পরবর্তীতে সেখানে প্রায় 394 মন মাছ পাওয়া গিয়েছিল। যারা ওই এলাকার জমির মালিক তাদেরকে ওটা সম্পূর্ণভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, আর আমাদের যেটুকু ভাগ সেটাও আমাদের পরিবার আমরা পেয়েছি সেইভাবেই। অর্থাৎ এই যে পড়ে থাকা একটা জায়গা, সেখান থেকে যে আমরা বিশাল অঙ্কের একটা উৎপাদন করতে পারি সেটাই কিন্তু আমি দেখাতে চেয়েছি, এবং সেটা অত্যন্ত সফলতা অর্জন করেছি বলে এটাও আমি চাচ্ছি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে, যে কীভাবে যৌথভাবে, কারণ ছোটোখাটো অল্প অল্প জমি অনেকের আছে, তাদেরকে সবাইকে একসাথে নিয়েই, হ্যাঁ আমি নিজে কিছু সেখানে দিয়েছি, সহযোগিতা করেছি। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা অনাবাদি জমি চাষ করি, আর যেখানে আমাদের নদী নালা খাল বিল জলাভূমির দেশ, হাওর বাওরের দেশ, যেখানে যদি আমরা নিজেরা স্ব উদ্যোগ নিই তাহলে আমাদের তো কোনো অভাব থাকার কথাই না, বরং সেগুলি প্রক্রিয়াজাত করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। আমাদের হাওর বাওর অঞ্চল যেমন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চল, বিশেষ করে সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এই কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং নেত্রকোনায় ইতিমধ্যে আমি মৎস্য অবতরণ কেন্দ্র করে দিয়েছি। আগে ওখানে মৎস্য অবতরণ কেন্দ্র ছিল না, সেই হাওড় অঞ্চলে সেটা আমরা করে দিয়েছি। তাতে মৎস্য চাষিরা তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং তাদের মাছ উৎপাদন করে রাখতে পারেন, তারপরে তারা ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই সুবিধাটাও আমরা করে দিয়েছি। চিংড়ি মাছ গবেষণার জন্য বাগেরহাটে
গবেষণা ইনস্টিটিউট করে দেওয়া হয়েছে, আর চাঁদপুরে আছে ইলিশ গবেষণা ইনস্টিটিউট। আর অন্য মাছের গবেষণা তো হয়, কারণ চিংড়িটা আমরা বিদেশে রপ্তানি করি, কাজে সেটাকে যাতে মানসম্মত হয় এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমাদের অর্থনীতিতে মাছের যথেষ্ট অবদান রয়েছে, কারণ আমাদের বাজেট 2008 সালে যেখানে 68,000 কোটি টাকা ছিল, এবারে আমরা বাজেট দিয়েছি 7,97,000 কোটি টাকার বাজেট। কাজে আমাদের মাছ জাতীয় জিডিপিতে 2.53%, কৃষি জিডিপিতে 22.26% অবদান আমাদের এই মাছের থেকেই আসে। আর মৎস্য খাতের জিডিপি প্রবৃদ্ধি 2.81%। এখানে 14 লক্ষ নারী সহ প্রায় 2 কোটি জনগোষ্ঠী, অর্থাৎ প্রায় 12% অধিক লোক এই সেক্টরে বিভিন্ন কার্যক্রমে জীবিকা নির্বাহ করে। কাজে আমি মনে করি যে আমরা এই দিকে আরও বিশেষ আমাদের দৃষ্টি দেওয়া, কারণ মাছের কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। মাছটা যখন প্রক্রিয়াজাত করি তার আঁশটাও কাজে লাগে, মাছের কাটাকুটিগুলিও কিন্তু এটা বাই প্রোডাক্ট হিসেবে ব্যবহার করা যায়। কাজে সেদিকে লক্ষ্য রেখে এটা একটা আমাদের অত্যন্ত অর্থকরী ফসল। তাছাড়া সমুদ্র সীমা অর্জনের পর সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে ব্যবহার করার জন্য আমরা ব্লু ইকোনমি ঘোষণা দিয়েছি, এবং সমুদ্র যেমন শুধু মাছ না, তেল, গ্যাস, খনিজ পদার্থ যেমন উত্তোলন করা, পাশাপাশি আমাদের মাছ এবং উদ্ভিদ, সমুদ্র উদ্ভিদ সেগুলিও আহরণ করা। আমরা সি উইড ইতিমধ্যেই খুরুশকুলে কিছু উৎপাদন শুরু করেছি। আমাদের পুকুর, লেক, খাল, জমি, সেখানে শুধু মাছের চাষ না, সেখানে মুক্তা চাষ করাটারও একটা সহজ পদ্ধতি। আমি প্রথমবার সরকারি সেটা শুরু করেছিলাম, এখন এমনকি আমি গণভবনেও এটা শুরু করেছি। কাজে সেটারও একটা নমুনা আমরা সবাইকে দেখাবো, আর এখন অনেকে আমরা উৎসাহিত করছি। এটাও কিন্তু একটা অর্থকরী ফসল। এছাড়া কাঁকড়া, চিংড়ি, তারপর নানা ধরনের এমনকি শামুক, ঝিনুক কোনো কিছুই ফেলা যায় না, সবগুলিরই কিন্তু প্রয়োজন আছে। সবগুলি একটা যাতে উৎপাদন এবং সেগুলি প্রক্রিয়াজাত করা, আমাদের নিজেদের কাজে ব্যবহার, বিদেশে রপ্তানি, সেই ব্যবস্থাটাও আমরা নিচ্ছি। আমরা ইতিমধ্যেই আমার সামুদ্রিক মৎস্য আইন 2020 প্রণয়ন করেছি, সামুদ্রিক মৎস্য আহরণ নীতিমালা 2022 এটা আমরা করেছি, সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 প্রণয়ন করা হয়েছে। ইতিমধ্যে আমরা আরেকটি প্রকল্প নিয়েছি, যেটা সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প। সেটা বিশ্ব ব্যাংকের কাছে প্রায় 1,868 কোটি টাকা ঋণ নিয়ে আমরা এই প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। আর আমাদের গভীর সমুদ্রে মৎস্য যেগুলি আহরণ করা, ইতিমধ্যে লং লাইনার আমরা 4 জনকে দিয়েছি। আমি খুব খুশি হলাম, এখানে একজনকে পুরস্কার দেওয়া শুনলাম যে তিনি এই গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য উদ্যোগ নিচ্ছেন। আমাকে সেটা জানালেন, যাকে আমরা পুরস্কার দিলাম। আমি ঠিক নামটা মনে নাই, আছেন তো উনি এখানে আছেন না? একটু দাঁড়ান দেখি। আচ্ছা, তো এটাও খুব আনন্দের বিষয়, কারণ আমি বহুদিন থেকে চেষ্টা করছিলাম যে আমাদের গভীর সমুদ্রে যে মৎস্য আহরণ, আমরা কিন্তু এখনও গভীর সমুদ্রে পৌঁছাতে পারিনি। আমি জাপানের সঙ্গে কথা বলেছি, মালদ্বীপের সাথে কথা বলেছি, শ্রীলঙ্কার সাথে কথা বলেছি, যাদের অভিজ্ঞতা আছে। তবে এখন বোধহয় জাপান, মানে আমরা চাই এটা প্রাইভেট সেক্টরই হবে, সরকারে না, কিন্তু যত রকম সুযোগ সুবিধা করে দেওয়া সেটা আমরা করে দেব, কারণ সেটা আমাদের দেশের কাজে লাগবে। আমরা এমনকি আমাদের জলসীমায় কিন্তু টুনাও পাওয়া যায়, আর পেলাজিক মাছ, এটা আহরণেরও উদ্যোগ আমরা নিয়েছি। আমাদের ইতিমধ্যে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান এটাও প্রণয়ন করা হয়েছে, বাস্তবায়ন, জাটকা সংরক্ষণ, ইলিশ প্রজনন এবং সুরক্ষা, এই দিকে আমরা বিশেষ নজর দিয়েছি। ইলিশ সাগরের থেকে চলে আসে, পোনা ছাড়ে, আবার তারা চলে যায়, আবার তারা আসে। কাজে ওই সময়টা
তাদের জন্য অভয় আশ্রম দরকার এবং এটা সব মাছের জন্য একটা অভয় আশ্রম দরকার। সেটার ব্যবস্থাপনা আমরা নিয়েছি বলে আজকে ইলিশ উৎপাদন বেড়েছে, ইলিশের সাইজটাও বড় হচ্ছে। সাথে সাথে আমাদের মৎস্য চাষিরা তাদেরও যেন কোনো রকম কষ্ট না হয় সে ব্যবস্থাও আমরা নিয়েছি। যে সময়টা মাছ ধরা নিষেধ সেই সময় আমরা আমাদের জেলেদের জন্য বিশেষ সুবিধা দিয়ে থাকি। আমরা বিনামূল্যে খাদ্য সাহায্য দেই। এই 15 বছরে 6 লক্ষ মেট্রিক টনের মতো খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে আবার খাঁচায় মাছ চাষ করা সেই প্রশিক্ষণও দেওয়া হয়েছে। কেউ যদি করতে চায় তো ওই সময়টায় খাঁচার ভিতরে মাছ চাষ করে সে কিন্তু না নিজের চাহিদা মেটানো এবং বাজারজাত করতে পারবে, অন্য কোনো কাজ করতে পারবে, সে ব্যবস্থাও করে দিয়েছি। আগে আমরা এমনি সাধারণ কার্ড দিয়েছিলাম, আজকে আমরা জেলেদের জন্য স্মার্ট কার্ড দিয়ে দিলাম। আপনারা দেখেছেন, কারণ স্মার্ট বাংলাদেশ করবো, সব কিছুতে স্মার্ট হওয়া উচিত, তাই এখন আমরা স্মার্ট কার্ড দিয়েছি। কারণ যে সময়টা মা ইলিশ নিষিদ্ধ, ধরা নিষিদ্ধ থাকে, অন্য মাছ ধরা, তখন যে তারা যেন কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা আমরা নিয়েছি। চিংড়ি মাছ এবং চিংড়ি মাছ উৎপাদন আর তাছাড়া বিদেশে রপ্তানি বা দেশেরও সেটাকে পরীক্ষা করার জন্য আমরা পরীক্ষাগার তৈরি করে দিয়েছি। তাছাড়া ইতিমধ্যে আমাদের দেশীয় পণ্য তার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি, আমাদের বাগদা চিংড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর সেই সাথে সাথে আমাদের প্রায় 52টা দেশে আমরা এখন মাছ এবং মৎস্যজাত পণ্য আমরা রপ্তানি করছি। তবে এই রপ্তানির সাথে ভ্যালু এডেড করা দরকার, অর্থাৎ প্রক্রিয়াজাত করে দিতে পারলে আরও বেশি অর্থ আমরা উপার্জন করতে পারি। পাশাপাশি মাছ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে পরে, এখন তো ঘরে বাইরে সবাই কাজ করে আর মানুষের মাথা পিছু আয় বেড়েছে, অত কাজের লোকও পাওয়া যায় না, কাজেই একেবারে রান্নার জন্য তৈরি, এভাবে গৃহিণীদের জন্য বেশি সুবিধা হবে মাছ কাটাকুটা সব তৈরি থাকতে, সেটারও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ফ্রোজেন মাছও তৈরি করা হচ্ছে। আস্তে আস্তে এটা শুরু। দর্শক, জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেখানে ছিলাম। নিষিদ্ধের পর জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো ছাড় নয়, দেশ টিভিকে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, ৭১-এ তারা যেভাবে বর্বরতা চালিয়েছিল ঠিক একই কায়দায় কোটা আন্দোলনে ভর করে নৃশংসতা চালিয়েছে চক্রটি। শামীমা আক্তারের রিপোর্টে বিস্তারিত। দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকে মুখোমুখি আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাত 9:30টার কিছু পরে দেশ টিভি কার্যালয়ে পৌঁছান মন্ত্রী। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। মন্ত্রী দেশ টিভি কার্যালয় ঘুরে দেখেন। দেশ সাম্প্রতিকে আইনমন্ত্রী বলেন, বুধবারেই প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হবে জামায়াত শিবির। নিষিদ্ধের পর আন্ডারগ্রাউন্ডে গিয়ে কোনো অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এক্স মেয়র গাজীপুরের জাহাঙ্গীরের ক্ষতগুলি দেখানো হলো এবং আপনারা দেখেছেন যে যাত্রাবাড়িতে একজন পুলিশকে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। এই নৃশংসতা কিন্তু জামাত শিবির, বিএনপি আর ছাত্রদলই করতে পারে। তার কারণ হচ্ছে 1971-এর নৃশংসতাটা এরকমই ছিল। তিনি বলেন, ৭১-এ যেভাবে জামায়াত ঘৃণ্য কর্মকাণ্ড জড়িত ছিল, সাম্প্রতিক সময়ে কোটা আন্দোলনকারীদের উপর ভর করে একই ধরনের নৃশংস বর্বরতা চালিয়েছে তারা। 53 বছর পরেও বাংলাদেশকে তারা অকার্যকর করার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা নষ্ট করার জন্য এখনো ষড়যন্ত্র এবং আমি বলবো যে সন্ত্রাস যুক্ত। এ সময় মন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিশনের নিরপেক্ষ তদন্তের স্বার্থে কোটা আন্দোলন ও ঘটে যাওয়া নৃশংসতার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে বাধাগ্রস্ত করতেই উন্নয়ন প্রকল্পে হামলা চালিয়েছে জামায়াত শিবির চক্র। শামীমা আক্তার, দেশ টিভি।
চলমান কারফিউর বিধিনিষেধ আরও শিথিল হয়েছে। স্বাভাবিক সূচিতে ফিরেছে সরকারি বেসরকারি অফিস। সেক্ষেত্রে ব্যাংক লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। দেশব্যাপী চলমান কারফিউতে চলাফেরার ক্ষেত্রেও বিধিনিষেধ আরও শিথিল করা হয়েছে। রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে বুধবার থেকে শনিবার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আজ থেকে স্বাভাবিক সূচিতে ফিরেছে অফিস আদালতও। এছাড়া কাল থেকে স্বল্প দূরত্বের লোকাল, মেইল ও কমিউটার ট্রেনগুলো চলাচল করবে। দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি জানাতে হাইকোর্ট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন এবং হাইকোর্ট এলাকার সার্বিক পরিস্থিতি কেমন? অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে হাইকোর্ট এলাকায় কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগে আসলে এখান থেকে আসওয়াত নামে একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আসলে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা যতটুকু এখান থেকে দেখতে পেলাম, তিনি শেখ বোরহানউদ্দিন কলেজের এইচএসসি প্রথম বর্ষের একজন শিক্ষার্থী বলে আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি। আপনাকে জানিয়ে রেখে যে সকাল দুপুর 12:30টার দিকে আসলে মার্চ ফর ডেমোক্রেসি যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, এবং সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে 12টার আগে কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএআর এর কয়েকজন শিক্ষক এবং কিছু শিক্ষার্থী তারা কিন্তু হাইকোর্ট প্রাঙ্গণে এসে তারা যে মাজার গেটটি রয়েছে এর পাশে এসে আসলে তারা দাঁড়ানোর চেষ্টা করে। তো সেখান থেকে কিন্তু শিক্ষকদেরকে সরিয়ে দেওয়া হয় এবং একজন শিক্ষার্থীকে সেখান থেকে আটক করে পুলিশ নিয়ে গিয়েছে। এবং এর বাইরে এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের বড় সেরকম জমায়েত হতে দেখিনি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং সেখানে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং থেকে থেকে আসলে বিজিবির সদস্যরা টহল দিচ্ছে এবং কয়েক প্লাটুন আমরা বিজিবি এখানে দেখতে পেয়েছি। এর পাশাপাশি সতর্ক অবস্থানে আমরা কিছুক্ষণ আগে সেখানে সেনাবাহিনীর গাড়িকেও আমরা কিছুক্ষণ আগে দেখেছি। এবং মার্চ ফর ডেমোক্রেসি যে কর্মসূচি সাধারণ শিক্ষার্থীরা ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেখানে কিন্তু এখন পর্যন্ত সেরকম শিক্ষার্থীদেরকে দেখিনি, যদিও কয়েকজনকে তারা এসেছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সারা দেশে আমরা দেখতে পাচ্ছিলাম যে তাদের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এর প্রেক্ষিতে কিন্তু ঢাকা শহরে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা দেখেছি যে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এর বাইরে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা যথেষ্ট তৎপরতা, সাদা পোশাকের যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে। এবং হাইকোর্টের ভিতরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে অন্যান্য সময় সাধারণ মানুষের অনেকটা অবাধ যাতায়াত থাকে, কিন্তু আজকে সব ধরনের যাতায়াত আসলে অনেকটাই সংকুচিত করা হয়েছে এবং কিছু কিছু জায়গা আমরা দেখেছি যে আসলে রেস্ট্রিক্টেড করা হয়েছে এবং যারা একান্ত প্রয়োজনে জরুরি কাজে হাইকোর্টের ভিতরে এসেছে তাদেরকে যৌক্তিক কারণ না দেখাতে পারলে আসলে হাইকোর্টের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং সাধারণ মানুষের আসলে সব ধরনের চলাচলে অনেকটা এখানে আসলে বাধাগ্রস্ত করা হয়েছে এবং যথেষ্ট তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এবং এর ভিতরে যারা টিএসসির দিকে অর্থাৎ টিএসসির দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ঢুকতে চাচ্ছে তাদেরকে আসলে কোনোভাবে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এর বাইরে কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক দেখা যাচ্ছে এবং মানুষ অনেকটা নির্বিঘ্নে যাচ্ছে এবং কোনো ধরনের সেরকম আইন শৃঙ্খলা যে অবনতি সেরকম কিন্তু তেমন আসলে ঘটনা তেমন ঘটেনি। তবে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব যারা আসলে কর্মসূচি ঘোষণা করেছে মার্চ ফর ডেমোক্রেসি জাস্টিস তারা কিন্তু সেরকম এখন পর্যন্ত মাঠে নামেনি, যদিও ঢাকার অন্যান্য অংশে হয়তো আমরা জানছি কিনা এখন পর্যন্ত ঠিক সেভাবে সেরকম খবর আমরা পাচ্ছি না। তো এই ছিল আমার কাছে হাইকোর্ট এলাকা থেকে সবশেষ পরিস্থিতি। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস সম্পর্কে হাইকোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংস পরিস্থিতির কারণে দেশে বন্ধ থাকা ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে আজ সিদ্ধান্ত আসতে পারে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার মধ্যে গত 17 জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়।
5 দিন পর 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। আর 11 দিন পর মোবাইল ইন্টারনেট সেবা চালু করা হলেও মিলছে না স্বাভাবিক গতি। এছাড়া এখনও চালু হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 6 সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি আজ হচ্ছে না। সকালে রিট আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় শুনানি স্থগিত করা হয়। এর আগে ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী মঞ্জুরুল আল মতিন ও আইনুন নাহার। এদিকে কোটা আন্দোলনের সময় সহিংসতায় 4 বছর বয়সী শিশু নিহতের বিচার বিভাগীয় তদন্ত সহ প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট করা হয়। রাখে আল্লাহ মারেকে এ যেন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার গল্প, যা সিনেমার গল্পকেও হার মানায়। বলছি গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ওপর ভয়াবহ হামলার কথা। গুরুতর আহত সাবেক মেয়র চিকিৎসাধীন আছেন সিঙ্গাপুরে। এদিকে ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মা জায়েদা খাতুন। মাজহারুল ইসলামের রিপোর্ট। 18 জুলাই দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিজ কর্মীদের নিয়ে ঢাকায় আসছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। মিছিলটি উত্তরায় পৌঁছালে দুর্বৃত্তরা নৃশংসভাবে হামলা চালায় তার উপর। প্রাণ রক্ষায় নিজ বাসায় আশ্রয় নিলেও সেখানেও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গুরুতর আহত হন তিনি। পরে পুলিশের পাহারায় নেওয়া হয় হাসপাতালে। দুর্বৃত্তরা উত্তরার হাসপাতালগুলোতে খুঁজতে থাকে গুরুতর আহত সাবেক মেয়র জাহাঙ্গীরকে। সেখানে না পেয়ে পরদিন সকালে তার উত্তরার বাড়ি ঘিরে রাখেন তারা। সেদিনের হামলার বর্ণনা দেন জাহাঙ্গীরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত গাজীপুর সিটির প্যানেল মেয়র। তার দাবি, জাহাঙ্গীরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত ব্যক্তিরাই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় সেখানে সেই মিছিলে আক্রমণ করা হয়। চতুর্দিক থেকে পর্যাপ্ত পরিমাণে ইট পাটকেল নিক্ষেপ করে মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে সেখানে ইট পাটকেল নিক্ষেপ করছিল এবং অসংখ্য ইটের আঘাতে মেয়র জাহাঙ্গীর আলম মারাত্মকভাবে আহত হয়। আহত অবস্থায় তাকে রক্ষা করার জন্য তার নেতাকর্মীরা এগিয়ে আসার চেষ্টা করে, তারাও অনেকে আহত হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর আলম ভাইকে উত্তরার একটি বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। সেই বাড়িটা চতুর্দিক থেকে শত শত সন্ত্রাসী বাহিনী তারা ঘিরে ফেলে। এদিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছেলের জন্য দোয়া চেয়েছেন মেয়র জায়েদা খাতুন। আমার ছেলে আপনারা সবাই জানেন সিঙ্গাপুর আছে, এর জন্য দোয়া করেন। সেদিনের হামলায় জাহাঙ্গীর আলম বেঁচে গেলেও নিহত হন তার দেহরক্ষী রানা মোল্লা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। আরেকটু বাড়ল কারফিউ শিথিলের সময়, স্বাভাবিক হচ্ছে জনজীবন। সাফার থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। তো এই মুহূর্তে আছি সাভার যে শিল্প এলাকায়। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে গত কয়েকদিনের অস্থিরতার অবস্থার পরে আমরা দেখেছি সাভার আশুলিয়ায় কিন্তু অনেকটা স্বস্তি ফিরেছে। আপনাদের যদি জানাতে চাই যে গত কয়েকদিন আগে কিন্তু এই সহিংসতায় কিন্তু সাভার আশুলিয়ার শিল্প কারখানা থেকে শুরু করে বিভিন্ন সড়ক মহাসড়ক কিন্তু অনেকটা বন্ধ ছিল যান চলাচল, এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে এবং শিল্প কারখানাও কিন্তু বন্ধ থাকায় আমরা দেখেছি যে এই সাভার আশুলিয়ায় কিন্তু অনেকটা স্বস্তিতে মানুষ ফিরতে পারেনি। এখন কিন্তু আমরা দেখেছি যে এই কারফিউ অনেকটা শিথিল করার পরে দেখছি সাধারণ মানুষের ভিতরে অনেকটা স্বস্তি এসেছে। এবং আমরা যদি জানিয়ে রাখি যে গতকালকে থেকে কিন্তু আপনি জানেন যে 7 রাত থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করার পর আমরা দেখেছি মানুষের মধ্যে অনেকটা স্বস্তি এসেছে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি সাভার, আশুলিয়া এবং ধামরাইয়ের যে আপনি জানেন যে 1088টি শিল্প কারখানা রয়েছে, কয়েকটি বাদে বেশিরভাগ শিল্প কারখানায় আমরা দেখেছি যে কর্মচাঞ্চল্যতা ফিরেছে মানুষের মধ্যে। কিন্তু আমরা দেখেছি সেই ভোর থেকে শুরু করে মানুষ কিন্তু তারা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেই সাথে আপনাদেরকে যদি জানাই, সড়ক এবং মহাসড়কে আমরা দেখেছি মানুষ কিন্তু তারা যানবাহন নিয়ে বের হয়েছে, ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছে। এবং মানুষ আমরা দেখেছি সাভার আশুলিয়ার যে শিল্প কারখানার যে আশেপাশে যে বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতে দোকান, সব দোকানই কিন্তু খুলেছে। আমরা দেখেছি যখন কারফিউ
তুলে নেওয়ার পরে কিন্তু মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করলেও কিন্তু একদিন পরেই কিন্তু আমরা দেখেছি অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। সব মিলিয়ে বলা যায় যে সাভার আশুলিয়া অনেকটা কর্মচঞ্চলতা ফিরে এসেছে, মানুষের মধ্যে কিন্তু বাহিরে বের হওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে গেছে এবং মানুষ কিন্তু তারা অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। আপনি জানেন যে সাভার আশুলিয়া কর্মচঞ্চলতা ফিরলেই কিন্তু মানুষের যাতায়াতটা অনেকটা বেড়ে যায়। মিলিয়ে এই ছিল সাভারের শিল্প অঞ্চল থেকে। পঞ্চগড়ে ছিটমহল বিনিময় বাস্তবায়নের ৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। পঞ্চগড় থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। আমি এই মুহূর্তে আছি সাবেক পুঠিমারি ছিটমহলে। আজকের এই দিনে বাংলাদেশ ভারত যে ছিটমহল বিনিময় চুক্তি সেটি কিন্তু আসলে বাস্তবায়িত হয়েছে। দীর্ঘ ৬৮ বছর পরে কিন্তু এইখানকার মানুষ তাদের যে নাগরিকত্ব সেই নাগরিকত্ব কিন্তু আসলে ফিরে পেয়েছে। এই নাগরিকত্ব পাওয়ার ৯ বছর আজকে পূর্তি হলো। আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ছিটমহলের সাবেক সেগুলো খোঁজ নিয়ে দেখেছি যে রাতে ১২টায় ১ মিনিটে আর প্রদীপ প্রজ্বলন, পুষ্পমাল্য অর্পণ এবং কি মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, মন্দিরে প্রার্থনা এগুলো কিন্তু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে যেগুলো ৩৬টি ছিটমহল পঞ্চগড়ে রয়েছে, এই ৩৬টি ছিটমহলের মধ্যে আমরা দেখেছি যে অনেক উন্নয়ন হয়েছে। আবার ফের উন্নয়নের পাশাপাশি মানুষের কিন্তু আসলে এই ৯ বছরে অনেক ক্ষোভেও রয়েছে, কারণ এইখানে যারা স্থানীয় নেতাকর্মী তারা আসলে কিছু কিছু মানুষকে বঞ্চিত করেছে বলে এরকম অভিযোগ করেছে এখানকার যারা বাসিন্দা রয়েছে তারা আমাকে এমনটি জানিয়েছে। অনেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে সব রকমের ভাতা কিন্তু আসলে অনেকেই পাচ্ছেন, অনেকেই আবার আসলে বঞ্চিত হচ্ছেন। এর কারণটি তারা বলছেন যে আসলে এইখানকার যারা স্থানীয় নেতা আছে, নেতৃবৃন্দ আছে, তারা হয়তো তাদের মনোপুত এবং যেই মানুষগুলো তারাই হচ্ছে এগুলো সুযোগ সুবিধা পাচ্ছে, আর যারা তাদের মনোপুত নয় তারা কিন্তু আসলে বঞ্চিত হচ্ছে। অর্থাৎ তারা দাবি জানিয়েছে যে শেখ হাসিনা বা বর্তমান প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী আসলে এই ছিটমহলবাসীদের ৯ বছরে যা দিয়েছে সেটি অতুলনীয়। অর্থাৎ এই ৯ বছরে শেখ হাসিনা অনেক কিছু দিলেও কিন্তু আসলে এই সুযোগ সুবিধা আসলে পুরোটাই পাচ্ছেন না। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।